বহু বছর পূর্বে করা এক জমিদারের কোন পাপের ফল ভোগ করতে হচ্ছিল সমস্ত গ্রামবাসীদের? কেনই বা গ্রামের একের পর এক ছেলে নিজের প্রাণ হারাচ্ছিল? কেই বা হত্যা করছিল তাদের? তারানাথ তান্ত্রিক কি পারবেন এই সকল সমস্যার সমাধান করতে এবং সকল গ্রামবাসীদের রক্ষা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাম পিশাচিনীর কোপ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, পূজা, কৌশিক, অন্তরা, দীপ্তিমান, RNM অভিষেক, সুকন্যা ও প্রার্থনা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাম পিশাচিনীর কোপ। শীতটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে। গরমে রোজই যেমন নিয়ম মাফিক যেন আমার অফিস যাওয়ার আগে ঠিক সূর্য আমার মাথার উপর উঠত আর তার উপর তীব্র গরমের যন্ত্রণা দিত, এখন আর তেমনটা নেই। সকালে উঠে ঠান্ডার মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে অফিস যাওয়া ঘামের কোনো ব্যাপারই নেই, কষ্টটাও কম। কিন্তু কষ্টটা আলাদা জায়গায়। সকাল সকাল ঠান্ডায় অলসতা কাটানো আর ওই কম্বল ছেড়ে বিছানা থেকে ওঠার কষ্ট, আর ওই স্নান করার সময় প্রথম জলটা গায়ে দেওয়াটাই হলো চাপের। মনে হয় যেন পাহাড়ের দেশে আছি। সে যাই হোক, আমি তাও শীতকালটাই বেশি ভালোবাসি। গ্রামের ছেলে তো, যতই শহরে আসি আমার মন কিন্তু পড়ে থাকে গ্রামের দিকে। জানলার ধারে বসে চায়ে চুমুক দিতে দিতে আমি চোখ বুঝলাম, গ্রামের শীতের আলো ফোটার আগে সে যে কি কুয়াশা, সোয়েটারেও সেই ঠান্ডা মানে না। পথঘাট ভিজে গেছে ওশ পড়ে, গ্রামের পুকুরের ওপর জমা হয় কুয়াশা। কারা যেন ওই খেজুর গাছে হাড়ি বেঁধে দিয়ে গেছে। কাঁচা মাটির রাস্তা, তাতে আবার শিশির পড়লে যা হয়। সেই মেঠো পথে চলার সেই গন্ধ, কোথায় এই অট্টালিকার আর কংক্রিটের শহরে ওইসব পাওয়া তো সম্ভব নয়। চারিপাশে সমস্ত কিছু যেন সবুজের সমারোহ। সবুজ ঘাসের ওপর কেউ যেন কোটি কোটি মুক্তো ছড়িয়ে দিয়ে গেছে। সেই শিশির ভেজা ঘাসগুলোয় যখন সূর্যের আলো এসে পড়ে তা এক আলাদা জগতের জন্ম দেয়। সেই আমার গ্রাম, সেই আমার শীতের সকাল। কোথায় পড়ে আছি এই রসকসীন শহরে শুধুমাত্র টাকার জন্য? পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয় তা যেন আজ নিজের সাথে নিজের সময় কাটানোর পর বুঝতে পারলাম। আসলে বাবার শরীরটাও ঠিক নেই, আর মাও টাকা পাঠাতে বলেছে চিঠিতে 3 দিন হলো। ছেলে হিসেবে ওইটুকুই করে মন যেন শান্তি পায়। আমার না মাঝে মাঝে আমাদের বন্ধু, আমাদের বলছি মানে আমি ও কিশোরী দুজনেরই সত্যি তারানাথের উপর ভারী হিংসে হয়। খুব ভালোবাসি লোকটাকে। লোকটা জীবনটা নিজের মতো করে বেঁচেছে। এই জীবনের সমস্ত বাধা উপক্রম করে পরিবারের বাঁধন মুক্ত করে একসময় নিজেকে মিলিয়ে দিয়েছিলেন এই বিশ্ব চরাচরে। এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি খুব কম লোকই আছেন। সাথে তার কত ক্ষমতা তা তো আর উপেক্ষা করা যায় না। কত ক্ষমতার উদাহরণ তো চোখের সামনেই দেখেছি। এই 3-4 বছর ধরে লোকটাকে চিনি। সত্যি বলতে মায়া পড়ে গেছে তার উপর, আর ভালোবাসাটাও অগাধ। তিনি বয়সে অনেক বড় হলেও আমাদের সাথে এমনভাবে মেশেন যেন মনে হয় বন্ধু। ঠাকুরমশাইকে ছাড়া এখন রোববারগুলো যেন কাটতেই চায় না। আসলে প্রতি রোববারই আমি আর কিশোরী দুইজন মিলে বেরিয়ে পড়ি ওর বাড়ি মটলেনের দিকে। রসকসীন জীবনে ঠাকুরমশাইয়ের তান্ত্রিক জীবনে ঘটে যাওয়া অনেক অভিজ্ঞতার কাহিনীর নির্বাক শ্রোতা হয়ে শুনবে। লোকটা পারেও বটে। এক জায়গায় শুধুমাত্র গল্প বলে মানুষকে আকৃষ্ট করে ধরেও রাখতে পারে। না হলে প্রতি রবিবার আমি আর কিশোরী ছুটে যাই কিসের টানে। এই মায়া অদ্ভুত, বলে বোঝাতে পারবো না। কিন্তু আজ আর সকাল সকাল বেরোবার তাড়া নেই, না আছে কোনো বাঁধন, কারণ আজ হলো রোববার। সকাল পেরিয়ে বেলা গড়িয়ে এলো হালকা করে। তাড়াতাড়ি বাজারে গিয়ে একটু মুরগির মাংস কিনে নিয়ে এলাম। রোববার দিন দুপুর মানেই মধ্যবিত্তদের জন্য গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর কষা করে মুরগির মাংস। দুপুরে একটু ভাত ঘুম দিলাম। বিকেল হতেই কেন জানি না মনটা বাড়িতে টিকছিল না। কারণ একটাই রোববার, মানে আমাদের কাছে তারানাথের বাড়ি যাওয়া, আর তার থেকে এমন কিছু গল্প শোনা। আমি জানি কিশোরীও আমার মতন তারানাথের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছে। হাজার হলেও বন্ধু তো, তাই তার মনের কথা বুঝতে আমার সময় লাগে না। তাই আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। রাস্তায় আজ বেশি লোক নেই। যারা বেরিয়েছে তারা দরকারেই বেরিয়েছেন। একই রোববার, তার ওপর শীতকাল। পথ চলতে চলতে আমি পৌঁছে গেলাম হরিদার চপের দোকানে। প্রথমে চোখ পড়তেই দোকানের দিকে তাকিয়ে আমি অবাক।
সারা রাস্তায় যেখানে লোক নেই সেই মাঝে হরিদার দোকানে ভিড় জমেছে শীতের বিকেলে চপ খাওয়ার নেশায়। সত্যি শীতকালে গরম গরম চপের আমেজটাই আলাদা। বসার জায়গাগুলোও ভর্তি লোক, হয় চা খাচ্ছে আর না হয় চপ। আমি এবার ভালো করে দেখি ভিড়ের মধ্যে হাসি মুখে আমার দিকে তাকিয়ে হাসছে অতি পরিচিত একটি মুখ। এই যে কিশোরী, সে বসে বসে চা খাচ্ছে। কি হে ভায়া, একা একাই চায়ের মজা নিচ্ছ? আমাকে খাওয়াবে না নাকি? বসো না ভায়া, চা খেয়ে নি, তারপর যাবে ঠাকুরমশাইয়ের বাড়ি। আলবাদ যাব। এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুরমশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কিশোরী বলে উঠল, দাঁড়াও তো ভায়া, তারানাথের প্রিয় পাশিংশোয়ের প্যাকেটটা নিয়ে নি, সেটা ছাড়া তো গল্পের আসরখানায় যে জমবে না। একদম। আর আমি সাথে সাথে গরম গরম তেলে ভাজাখানা নিয়ে নিই, কি বলো? আহা, চারি মায়ের হাতে মুড়ি মাখা আর হরিদার তেলে ভাজা, জমে যাবে দিনটা গো। আমি বেশ খানিক আলুর চপ আর বেগুনি নিয়ে নিলাম। গরম গরম তেলে ভাজার গন্ধই আলাদা। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মটলেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম সেই চেনা পরিচিত বাড়ির গেটে। আমি এবার বাড়ির গেটে কড়া নাড়লাম। শব্দ পেয়ে চারিয়ে এসে দরজা খুলল। আমাদের দেখে এসে বলল, আরে কাকাবাবুর আছে, অনেকদিন যে এদিকে আসেননি। আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়ি আছেন। আর আপনারা চা খাবেন তো? আমি দুধ চা করে আনছি। হ্যাঁ চারিমা, তুমি নিয়ে এসো, আর আগে এটা ধরো। বলে চপের পাতাটা তার হাতে তুলে দিয়ে কিশোরী বলল, চারিমা, চাটা একটু পরে দিলেও হবে, আগে আম তেল দিয়ে একটু ঝাল দিয়ে মুড়ি মেখে নিয়ে আসো তো। তোমার তাড়া নেই মা, আস্তে আস্তে করো, আমরা ঘরে গিয়ে বসি। আমরা এগিয়ে গেলাম ঠাকুরমশাইয়ের ঘরের দিকে। তারানাথ তার আরামকে দাঁড়ায় বসে আছেন। গায়ে দেখলাম একটা মোটা ধরনের শাল চাপিয়েছেন। সামনে দেখি দুটো বসার জায়গা, আমাদের জন্য আগে থেকেই তৈরি। তারানাথ যেন আগেই জানতো আমরা আজ আসছি। তারানাথ আমাদেরকে বসতে বলল। আমরা বসলাম, আর সাথে সাথেই কিশোরী হাসি মুখে তারানাথের দিকে পাসিংশোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিল। আমি বললাম, তা ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? তারানাথ একটু হাসল, বলল, আর শরীর, বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। নিজের ভালো থাকার থেকে অপরকে ভালো রাখো, এটাই হলো জীবনের মূল মন্ত্র। তাই বুড়োর কথা মনে পড়ে শুধু রবিবারে? হ্যাঁ, তা বেশ ভালো করেছো। তোমরা আসো, আমার বেশ ভালো লাগে। যৌবনে যে লোকটা কত পথে ঘুরে বেরিয়েছে, সেই বুড়ো বয়সে ঘরে পড়ে থাকে। তারানাথ এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, কত পথ, কত জঙ্গল, একা পায়ে ঘুরে বেরিয়েছি। শ্মশানে বসে সাধনা করেছি, কত সাধু সঙ্গ লাভ করেছি তার শেষ নেই। তাই এই জীবনে আমার চেয়ে বেশি চাওয়া পাওয়া নেই। আমি আমার জীবনের সব মুহূর্তে আনন্দ লাভ করেছি, তাই আর এখন হা হুতাশ করি না। আমি বুঝলাম তারানাথের মনটা তত ভালো নেই। সে তার পুরনো স্মৃতি ঘেঁটে কিছু অজানা কারণে কষ্ট পাচ্ছে। তা ঠাকুরমশাই, এবার আমরা এসে গেছি, এখন তার মন মরা হয়ে বসে থাকলে চলবে না। চলুন চলুন, আমাদের নিয়ে চলুন এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার গল্পে। আমাদের যে আর তর্স হয়েছে না। এরই মধ্যে চারি ঘরে এসেছে মুড়ি মাখা আর গরম গরম তেলে ভাজা নিয়ে। তারানাথ বললেন, আহা, আবার এই সমস্ত কিছু আনার কি দরকার ছিল? এ তো আমরা সামান্য কিছু খাবার ভালোবেসে নিয়ে আসি, তাতে আবার আপত্তি কিসের? আর এসব খাবার শুধু আপনার জন্য, সাথে আমরাও তো খাই। গল্পের সাথে সাথেই এই খাওয়া দাওয়া জমে বেশ। তারানাথ আর কিছু বললেন না, শুধু হাসলেন, কারণ তিনি কিশোরীর মশকরা ধরতে পেরেছেন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারানাথ এবার ওর হাতে তুলে নিল আমাদের আনা পাসিংশোয়ের প্যাকেটটা। তারপর সেটা দিয়ে একটা সিগারেট নিয়ে তা জ্বালিয়ে বড় সড়ো একটা টান দিল। তারপর ওপরের দিকে চেয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, তোমরা আমার বলা অভিজ্ঞতার কাহিনীগুলো যতই গল্প বলো না কেন, সব ঘটনায় কিন্তু একের পর এক সাজানো, আর একটা বলতে বসলে অপরটা টান পড়ে। সে যাই হোক, যে সময়ের কথা বলবো তা আজ থেকে প্রায় বছর 25 আগের কথা তো বটেই। আমি তখন এই গ্রাম ওই গ্রাম ঘুরে চলেছি। আসলে তোমরা তো জানোই, সাধনা আর সাধন মার্গের থেকে আমি
অচেনা আর অজানা পথে চলতে বেশি ভালোবাসতাম, আর সেই অচেনা পথেই আমাকে টানতো বেশি। আর তখন গ্রাম বলতে সত্যি গ্রামে শহরের ছোঁয়ার ছিটে ফোটাও পড়েনি সেই ওইদিকে। আমি তখন বাঁকুড়ার মহাশ্মশানগুলোতে ঘুরে চলেছি। সংসার ছেড়ে বেরিয়েছি অনেক দিন হলো। বাড়িতে বেরার অনুভব নেই তখন মনে। অনেক দিন ধরে হেঁটে চলেছি। রাস্তায় চলতে চলতে প্রায় বিকেল হলো। আমি তখন শাল পিয়াল বট বৃক্ষের জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু পথ দিয়ে হাঁটছি। চারিদিকে যেন তাকিয়ে শুধু শান্ত বনের নিস্তব্ধতা অনুভব করা যায়। পাখিদের কলতানে মন জুড়িয়ে ওঠে, আর বনেতে এক মধুর সুগন্ধ আছে, তা আলাদাই। মেঠো পথে হাজারো বনের পাতা পড়ে যেন পথের শরীর একেবারে ঢেকে দিয়েছে। আর এই পথ বুঝলাম কোনো গ্রামের দিকেই চলেছে। আমি মনে মনে ভাবলাম, সন্ধ্যা হতে এখনো অনেকক্ষণ বাকি, তার আগে নিশ্চয়ই গ্রামে পৌঁছে যাব। কিন্তু এই জঙ্গলের পথ যে শেষই হয় না। এ তো যতই হাঁটি জঙ্গল যেন আরও বাড়তে থাকে। সামনের গাছগুলো জুড়ে তখন পাখিদের বাড়ি ফেরার সময় বলে তাদের কিচিরমিচির শব্দে কান পাতা দেয়। হঠাৎ করেই কেন জানি না আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। মধুসুন্দরী দেবীর কৃপায় এতদিনে আমার অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে, আর কিছু কিছু শক্তি আমি লাভ করেছি। সেই দিয়েই বুঝতে পারলাম যে এই জঙ্গল রাতের বেলা বেশ একটা সুবিধার নয়। যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততই ভালো। অন্ধকার নেমে আসছে। আমি এটা জানি যে কোনো অপশক্তির আমাকে স্পর্শ করার ক্ষমতা নেই, তবুও নিজেকে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেললাম। হঠাৎ করে দূর থেকে যেন একটা পেঁচার কর্কশ গলায় ডাক শুনতে পেলাম। পাখিটা কোথায় যেন লুকিয়ে ডাকছে। একটা দুটো বাদুড় তখন জঙ্গলে মাথার উপর ডানা মেলে উড়ে যাচ্ছিল। পাখির কলতান থেমেছে বহুক্ষণ। এখন শুধু ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে চারিদিকে। জঙ্গলের পাশ দিয়ে তখন বয়ে চলেছিল দামোদর নদী। আমি অনেকক্ষণ ধরেই তার কুলকুল শব্দ পাচ্ছিলাম। এবার আমার মনটা একটু খচখচ করায় এগিয়ে গেলাম সেই শব্দ লক্ষ্য করেই। পথ পেরিয়ে এবার যে জায়গাটা এবার পৌঁছালাম সেটা দামোদরের তীর বলা চলে। এখন বোধ করি ভাঁটা চলছে, তাই জল একটু পিছিয়ে গেছে। সামনে অল্প অংশে কাদা ও পাঁক, তারপর ধীরে ধীরে জল শুরু হয়েছে। কিন্তু জলের মধ্যে ওটা কি দেখা যাচ্ছে? এগিয়ে যাচ্ছে জলের মধ্যে। তখন অন্ধকার না হলেও চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে জলের মধ্যে দুটি মূর্তি, একটি নারী আর একটি পুরুষ। দুজনেই যৌবন বয়সের কিশোর আর কিশোরী। তারা একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যে সোহাগ আর ভালোবাসা বিনিময় করছে। তারা একে অপরকে ভাসিয়ে দিচ্ছে এক সুখের জগতে। তোমরা আশা করি ভালোই করেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সেইটুকু বোঝার বয়স হয়েছে তোমাদের। আমি তখন বুঝলাম এ হলো কম বয়সের কামের খিদে, তাই হয়তো ওরা এইরকম নির্জন স্থান বেছে নিয়েছে। আমার মনে হলো আমার সেখানে না দাঁড়ানোই ভালো। অপরের সুখের মুহূর্তে কিছুতেই আমার সেখানে দাঁড়ানো উচিত নয়, হাজার হোক তাদের গোপন মুহূর্ত এটা। কিন্তু এ আমি কি দেখছি, হঠাৎ করেই একটু দূরে ছেলেটির সাথে যে নারী মূর্তিটিকে দেখলাম তার মুখের আর শরীরের গড়ন ধীরে ধীরে বদলে যেতে থাকলো। সে মুখ এখন কোনো ষোড়শী বালিকার মুখ নয়, সেটার মুখে স্পষ্ট ফুটে উঠেছে এক নারকীয় হাসি। তার ঠোঁট দিয়ে বেরিয়ে আসছে দুটো সাদা সদন্ত, চোখ জ্বলছে আগুনের ভাটার মতো। তার মুখে তখনও কামুক দৃষ্টি আর অদ্ভুত সুখ চোখে পড়ল। আর সেই বয়স আন্দাজ 17-18 কিশোরীটি ধীরে ধীরে জলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে একটু একটু করে। সেই কিশোর তখন সেই কামের মোহতে এতটা পাগল হয়ে গেছে যে তার আর কোনো জ্ঞান নেই। সে যে মহাসংকটের মধ্যে আছে তা তার বোঝার ক্ষমতাও নেই। আমি ততক্ষণে বুঝে গেছি এ কোনো সাধারণ ঘটনা নয়, এটা কাম পিশাচিনীর সম্মোহন শক্তি। তার দ্বারাই সে ছেলেটিকে নিয়ে নিজের শরীরের কামের খিদে মিটিয়ে নিয়েছে, এবং তার খেলা এতক্ষণ পরে শেষ হয়ে যাওয়ায়
ওকে সেই অপশক্তি শেষ করতে চাইছে, কিন্তু আমি থাকতে আমার সামনে এমন তরতাজা একটা প্রাণের মৃত্যু ঘটবে তা আমি হতে দিতে পারি না। নিজের মনে মনে মায়ের নাম জপ করে মন্ত্র পড়া শুরু করলাম। তারপর আমার পুটুলির ভিতর থাকা একটা মায়ের পুজোর ফুল সেই দামোদর জলে ঠেকাতেই হঠাৎ করে সেই কামপিশাচিনী অদ্ভুতভাবে পিছিয়ে গেল আর সেই যুবকটিকে ধীরে ধীরে ছেড়ে সরে যেতে লাগলো। আমি তৎক্ষণাৎ চিৎকার করে বললাম, তুমি যেই হও যুবক, নিজের শরীরের সমস্ত শক্তি জড়ো করো। মায়ের নাম করতে করতে ওখান দিয়ে সরে আসো, না হলে ওই পিশাচিনী তোমাকে শেষ করে ফেলবে। আমার কথা শুনে আর একটু জলে তার মুখ ঠেকাতেই সেই যুবকটির সম্বিত ফিরল, আর সে সেখান থেকে একটু একটু করে জল থেকে উঠে আসতে শুরু করেছে। আমি যে মায়ের পুজোর ফুল জলে ফেলেছিলাম তার জন্যই সেই পিশাচিনীর হাত থেকে সে রক্ষা পেল। এবার আমি চোখের সামনে দেখতে পেলাম সেই পিশাচিনীর দেহ হাওয়ায় ভাসছে, আর তার পুরো শরীরে একটা সাদা রঙের পাতলা শাড়ি ভিজে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চাক্ষুষ তখন আমার চোখের সামনে। ভিজে শরীরে তার দেহ যেন মোমের মতো উজ্জ্বল, কোমল তার সমস্ত শরীর। তার দেহ সৌন্দর্য দেখে পাগল হবে না এমন পুরুষ জগৎ সংসারে নেই। আমার থেকে সে ওই দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, আয় আয়, এদিকে আয়, ভয় পাস না, এগিয়ে আয়। আজ তোর শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা সব শেষ করে দেব। পৃথিবীর সব সুখ আজই দেব তোকে আমি। আয়, এগিয়ে আয়, এই শরীর শুধু তোর। ওই ডাক শুনে সম্মোহন না হওয়ার কোনো প্রশ্ন হয় না। আমিও তো পুরুষ, কিন্তু ভাগ্য এতটা ভালো আর অদৃষ্টের জোরে আমি নিজের শরীরের আগে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেলেছিলাম, তাই ওই সম্মোহন শক্তি আমার উপর কাজ করলো না। আমি তৎক্ষণাৎ বললাম, তুই তুচ্ছ পিশাচিনী, চলে যা এখান থেকে, চলে যা। তারানাথ তান্ত্রিককে সম্মোহন শক্তির দ্বারা বশ করার ক্ষমতা তোর মতো নিম্নমানের প্রেতের হয়নি, চলে যা। ধীরে ধীরে তার শরীর আরও কুৎসিত আর অন্ধকারের মতো কালো হয়ে যেতে লাগলো। আমি মা শ্মশানকালীর মন্দিরে পুজো দিয়ে যে ফুল রেখেছিলাম সেটা নিয়ে পিশাচিনীর দিকে ধীরে ধীরে পায়ে গিয়ে গেলাম। সেই সময় সেই পিশাচিনী চিৎকার আর হুঙ্কার শুনতে পেলাম, সে যেন বলছে, চলে যা, চলে যা এখান থেকে। আজ আমি ওকে শেষ করে দেব। তোরা সব পুরুষ এক রকম। তুই চলে যা আমার কাছ থেকে, আমার দিকে এগোনোর চেষ্টা করবি না। আমি তার কথা না শুনে আরও একটু এগিয়ে যেতেই সেই পিশাচিনী আরও পিছিয়ে যেতে লাগলো। আমি বুঝলাম আমার গাত্রবন্ধন মন্ত্রের জোরে অথবা মায়ের পুজোর ফুলের গুণেই সেই পিশাচিনী ভয় পাচ্ছে। যুবকটা ততক্ষণে পাড়ে উঠে এসেছে, ভয় গুটিয়ে রয়েছে সে তখন। আমার সামনে ঝপ করে সেই পিশাচিনী সেই থলে নিয়ে কালো ধোঁয়ার মতো অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো দামোদর নদীর বুক চিরে। আর তার কান ফাটানো হাসির শব্দে চারিদিক যেন কাঁপছে। কি বিভৎস সেই হাসি! আর সে বলছে, আজ তোর মতো তান্ত্রিকের জন্য ও উদ্ধার পেল, না হলে আজ ওর শেষ দিন ছিল। আমি আবার আসবো, শেষ করে দেব সবাইকে। কোনো পুরুষ আমার থেকে রেহাই পাবে না, কেউ না। আমার সাহস কোনোদিনই কম ছিল না, তাই আস্তে আস্তে সামনে যুবকের দিকে এগিয়ে গেলাম। আমি একটু জল দিতেই আমার কাছ থেকে জল খেয়ে ছেলেটা আমার পা ধরে লুটিয়ে পড়লো আর বলল, আপনি কে বাবা? হঠাৎ করে এই জঙ্গলের পথে ভগবানের মতো উদয় হয়ে আমায় রক্ষা করলেন। আপনি না থাকলে যে আমার আজ কি হতো তা ভেবে পাচ্ছি না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝে উঠতে পারছি না। তুমি এই রাত বিরাতে এই জঙ্গলের পথে কি করছিলে? আর সেই পিশাচিনী বা কোথা থেকে এলো যে সে তোমার পিছু নিল? চলো ওঠো, সামনেই মনে হয় তোমাদের গ্রাম। আমি ওই দিকেই যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে সব খুলে বলো আমাকে, চলো। সেই ভালো হবে খন ঠাকুরমশাই। এই পোড়ো জঙ্গলে আর এক মুহূর্ত দাঁড়ানো উচিত হবে না। চলুন, আমার বাড়িতেই চলুন। হ্যাঁ, তবে সেই পিশাচিনী যে যাওয়ার আগে বলে গেল
সে কাউকে রেহাই দেবে না, শেষ করে দেবে গ্রামের সব পুরুষকে। তাই তাদের রক্ষা করতেই হবে, কারণ আমি চিনতে পেরেছি এ কোনো সাধারণ পিশাচিনী নয়, এ হলো কাম পিশাচিনী। আর একে নিধন না করলে সত্যিই এ সমস্ত কাছের গায়ের সমস্ত জোয়ান ছেলেদেরকে নিজের কামের বশে আকৃষ্ট করবে আর ধীরে ধীরে তাদের শেষ করে দেবে। কিন্তু আমি থাকতে তা হতে দিতে পারি না। ভবিতব্য আমায় হয়তো তোমাদের উদ্ধার করতেই এই গ্রামে পাঠিয়েছেন, না হলে তোমার সাথে হঠাৎ আমার দেখা হবেই বা কেন? অন্ধকারে দুইজনেই পথ চলতে থাকলাম। সেই যুবক চলতে চলতে বলা শুরু করলো, আমার নাম হারু ঠাকুর মশাই, আর আমি এই কাছের গা শীতল দিঘির বাসিন্দা। একসাথে 7-7টা গাঁ মিলে এখানে বড় গ্রাম সৃষ্টি হয়েছে, আর আমি তারই একটায় থাকি। গ্রামে আমার পরিবার আছে, বাবা মা আর আমার স্ত্রী নীলিমাকে নিয়ে সুখের সংসার। পূর্বপুরুষদের জমি জমা ছিল, সেখানেই বাবা চাষবাস করে, আর আমি একটু শহরের দিকে এক রেস্তোরাঁয় কাজ করি। যা টাকা বাপ আর ছেলেতে মিলে রোজগার করি ভালোভাবেই সবার চলে যায়। আমি প্রতি সপ্তাহের শুরুতে শহরে যাই কাজের জন্য, আর ফিরি সপ্তাহের শেষে, যেমন আজ ফিরছিলাম। আর বোঝেন তো, এতদিন বাড়ির বাইরে থাকলে বউয়ের প্রতি আকর্ষণ বাড়বে ঠাকুরমশাই। আজও ফিরছিলাম আমি প্রতিবারের মতো, কিন্তু বেরোতে বেরোতে আজ হয়ে গেল অন্ধকার, আর আমার ফিরতে হবে এই জঙ্গলের মধ্যে দিয়েই, কারণ 2 গাঁয়ের মাঝে পড়ে এই জঙ্গল। কিছুদিন ধরেই আমি শুনছিলাম যে এই গ্রামের কিছু একটা দোষ লেগেছে। এই 1 মাসে 3-3টে মৃতদেহ উদ্ধার হয় এই গ্রামের কাছে জঙ্গল থেকে, আর তাদের দেহ এতটা বীভৎসভাবে কোনো এক প্রাণী হত্যা করেছিল যে বলে বোঝাতে পারবো না। তাদের দেহ যেন কেউ তীক্ষ্ণ নখ দিয়ে ছিঁড়ে ফেলেছে। সবার শরীরেই কোনো বস্ত্র ছিল না। আমি এতদিন তাতে নজর দিইনি, কারণ এই আশেপাশে গ্রামের দিকে মাঝে মাঝেই মানুষ খেকো বাঘের উপদ্রব হয়েই থাকে। এদিকে কত মানুষ যে বাঘের পেটে গেছে তার হিসাব নেই। আর আজ নিজের চোখে দেখে নিলাম, এ তো কোনো বাঘ নয়, এ তো কোনো অপশক্তি ঠাকুর মশাই, এই যে সাক্ষাৎ এক পিশাচিনী। আমি যখন ফিরছিলাম ওই এক শেওড়া গাছতলার কাছ দিয়ে, তখন হঠাৎ এক শব্দ শুনতে পেলাম, যেন মোহ ভরা মেয়েলি কণ্ঠের ডাক। কেউ যেন বলছে, আয় আয় আমার কাছে আয়, আমার শরীর আজ তোর, আমার যৌবন শুধু তোর, কাছে আয়। কি অদ্ভুত সেই ডাক! আমি যেন মোহের বশে এগিয়ে চলেছি তারই দিকে, আর পেছনে ফিরে সেই ডাক লক্ষ্য করে এগোতেই চোখে পড়ল ভেজা শরীরে দাঁড়িয়ে আছে এক অপরূপা সুন্দরী নারী। তার শরীরে লাস্যময়ী রস যেন চাঁদের আলোয় ঝরে ঝরে পড়ছে। তার সেই নরম শরীর মোমের মতো আমায় আকর্ষণ করছিল ঠাকুরমশাই। আর সেই মেয়ের বক্ষ যুগলের মোহভরা আকর্ষণ এতদিন গ্রামের বাইরে বউকে ছেড়ে থাকা যুবককে আকর্ষণ করতে তা যথেষ্ট ছিল। আমি মোহের বশে এগিয়ে গেলাম ওর পেছন পেছনে। আমার নিজের কোনো জ্ঞান ছিল না তখন। সে আমাকে তখন নিয়ে গিয়ে ফেলল দামোদরের জলে। রাতের অন্ধকারে ওই জলের মধ্যে সেই পিশাচিনী নিজের কামরস দিয়ে আমার সমস্ত শরীরকে যেন চালনা করছিল। সে তার নিজের মতো কামের খেলা খেলে চলেছিল ঠাকুরমশাই, আর সুখের বশে আমিও উন্মাদ হয়ে উঠেছিলাম। তখন যে সে আমায় মৃত্যুর পথে নিয়ে যাচ্ছিল তা আমার বোঝার বাইরে। সেই সময় আপনি হঠাৎ এসে আমায় রক্ষা না করলে আমি হয়তো শেষ হয়ে যেতাম ঠাকুরমশাই। আমি সমস্ত ঘটনা শুনে বুঝলাম কিভাবে ওই কাম পিশাচিনী তার কামের জালে বশ করে ওই প্রাণ নিতে চেয়েছিল, আর আরও কত যুবকের প্রাণ সে নিয়েছিল তার শেষ নেই। কথা বলতে বলতে আমরা ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে প্রবেশ করলাম গ্রামের পথে। এবার হারু আমায় একটু লজ্জিত হয়ে বলল, ঠাকুরমশাই, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, ও আমায় খুব ভালোবাসে। ওর সামনে এইসব কথা কিছু বলবেন না ঠাকুরমশাই, ও কষ্ট পাবে। আমি হেসে ওকে সম্মতি দিলাম। আমি বুঝলাম ছেলেটা তার স্ত্রীকে সত্যিই ভালোবাসে, আর কাম পিশাচিনীর মোহের বশে সে না হোক একটা ভুল করেছে তা মেনে নেওয়াই চায়।
সামনে এবার তাও কয়েকটি কুড়ে ঘর দেখা যেতে লাগলো। আমি বুঝলাম আমার গ্রামে পৌঁছে গেছি। আমরা হেঁটে এবার গ্রামের মাঝ বরাবর একটা বড় ধরনের পাকা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম। হারু বাড়িতে গিন্নিকে আর মাকে হাঁক দিল। কই গো নীলিমা, দৌড় খোলো, কে এসেছে দেখো আমার সাথে। সঙ্গে সঙ্গে দরজা খুলে সামনে বেরিয়ে এলো মাথায় ঘোমটা দেওয়া 1 বছর 16 মেয়ে। সে আসতেই হারু বলল, ইনি হলেন ঠাকুর মশাই, ওনাকে ঘরে নিয়ে চলো, আর পা ধোয়ার জন্য জল নিয়ে এসো শিগগির। আজ ওনার জন্য আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি, না হলে এতক্ষণে সব শেষ হয়ে যেত। ঠাকুর মশাই যেন কিছুতে অসুবিধা না হয় সব দিকে লক্ষ্য রাখবে কিন্তু। সেই কথা শুনে বালিকার চোখে যেন জল দেখতে পেলাম। সে তখন আমার জন্য জল এনে পা ধুয়ে দিতে যাবে, আমি তাকে বারণ করে তুলে বললাম, মা, তুমি আমার পায়ে হাত দিয়ে পাপের ভাগ দিও না। তুমি যে আমার মায়ের মতো। কি সৌভাগ্য আমাদের, ব্রাহ্মণ মানুষের পা পড়েছে আমাদের বাড়িতে। আর আর কি বলেছে ধন্যবাদ দেব আপনাকে ওনার প্রাণ রক্ষার বিনিময়ে, তা আমি বুঝতে পারছি না। আমাকে দুমুঠো খেতে দিতে পারো মা? সেই সকালে বেরিয়েছি, হেঁটে চলেছি, এবার একটু আহার দরকার। ছি ছি, এ কি বলছেন ঠাকুরমশাই? গরিবের ঘরে আর যাই পান আর না পান, ডাল ভাতটুকু পাবেনি। আপনি আপনি বসেন না, আমি আমি খাবার নিয়ে আসি। আপনারা আপনারা আসেন না, বসেন। আমি আর হারু দুজনেই হাত মুখ ধুয়ে ফেললাম। হারুর গিন্নি দেখলাম আমাদের দুজনের জন্যই 1 থালা ভাত বেড়ে ডাল আর সবজি নিয়ে এলো। আমি মনে মনে বললাম, এই রাতে হঠাৎ করে কারো বাড়ি খাবার খাওয়ানোর মন এই সহজ সরল গ্রাম মানুষেরই থাকে। হারু খেতে খেতে ওর গিন্নিকে বলল, মা আর বাবাকে দেখছি না, ওরা কোথায় গো? মা আর বাবা আজ পাশের গায়ের মেজো খুড়ির বাড়ি গেলেন। হঠাৎ খবর এলো বুড়িমার শরীরটা আবার বিগড়েছে, জানো তো। আমায় তুমি আসবে বলে থেকে যেতে বললেন। তা ভালোই করেছো। এই ঠাকুরমশাইয়ের শোয়ার বন্দোবস্ত করো পাশের ঘরে, উনি সকাল থেকে চলেছেন, বিশ্রাম নেবেন এবার। খাওয়া দাওয়া শেষ করে সেই দিন রাতে তেমন একটা আর কথা হয়নি হারুর সাথে, কারণ সারাদিন পথ চলে আমিও ক্লান্ত ছিলাম। আর হারুরও ওর স্ত্রী আর এতদিন পর ফেরা, তাদেরও নিজেদের মতো সময় কাটায়। কিন্তু আজ সত্যি অনেকটা পথ চলা হয়ে গিয়েছিল বলে কিনা অন্য কোনো কারণের জন্যই হোক, আমার চোখে তখন ধীরে ধীরে ঘুম জড়িয়ে এলো। কিন্তু এই ঘুমের গভীরতা যে কতটা তা আলাদা করা যাবে না। ঘুমের মধ্যেই সেই দিন আমি একটা স্বপ্ন দেখলাম। জানো, আমার পরম আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবী যেন আমায় কিছু বলছেন। আমি তো তোমাদের আগেই বহুবার আমার বরাকর নদীর তীরের মধুসুন্দরী দেবীর কথা বলেছি। উনি যখন দেখেন আমার সত্যি বড় কোনো বিপদ এসেছে, নিজে থেকেই তিনি আমায় সাবধান করে যান। আজও তিনি এসে বলছেন অতি দূর থেকে সুন্দর আর মধুর কণ্ঠে, তারানাথ, তারানাথ, আমি এসেছি তারানাথ। আমি জানি আজ তুই এক মহা বিপদের সম্মুখীন হয়েছিলি, আর তোর ভাগ্য এতটাই ভালো যে মায়ের পুজোর ফুল তোর সাথেই ছিল, তাই তার থেকে তুই উদ্ধার পেলি। কথাটা বলার সময় আমি দেবীর মুখে হাসি দেখতে পেলাম। আমি বুঝলাম এ দেবীর মায়া ছাড়া আর কিছুই হতেই পারে না। সত্যি দেবী আমায় কতবার যে বিপদ থেকে বাঁচিয়েছেন তার হিসাব নেই। তিনি আবার বলা শুরু করলেন, তারানাথ, তুই যে পিশাচিনীর হাতে আজ পড়েছিলি সে কোনো সাধারণ পিশাচিনী নয়। এ হলো পিশাচতন্ত্রের সব থেকে ভয়ানক প্রেতেনীর এক শক্তি। এর শক্তি হলো মায়া আর সম্মোহন, আর তার তীব্র কামনার লাস্যময়ী রসের দ্বারা সে সবাইকে আকর্ষণ করে। আর তার শরীরের লাস্যময়ী রূপ দেখে জোয়ান পুরুষদের সে বশ করে। তারপর সে তার নিজের শরীরের কাম পিপাসা নিবারণ করে, আর সব শেষে সেই পুরুষের সাথে তার খেলা হয়ে গেলে শেষ করে দেয় তাকে। আর যে স্থানে একে দেখা যায় তার অর্থ সেই জায়গার জোয়ান পুরুষদের প্রচণ্ড বিপদ। সে একজনও পুরুষকে বাঁচতে দেবে না, শেষ করে দেবে। দেবী, দেবী,
এই কামপিশাচিনীর উদ্ভব হলো কিভাবে, আর কিভাবেই বা তাকে চিরতরে শেষ করে দেওয়া যাবে তার উপায় বলে যান, দয়া করে বলে যান তার উপায়। এই পিশাচিনী কিভাবে উদ্ভব হয়েছে তা জানতে চাইছিস? তবে শোন, ওর জন্ম কামের খিদের জন্যই। ওর বিনাশ নেই, কারণ সমস্ত মানুষের মধ্যেই কামনা আছে, আর সেই কামনার থেকে জন্ম নিয়েছে ও এখন এক অতৃপ্ত আত্মা। এই আত্মা হলো দামিনী বলে একটি মেয়ের। আজ থেকে প্রায় 70 বছর আগে এক বংশের জমিদার ছিলেন চন্দ্রপ্রতাপ নারায়ণ রায়, আর উনি খুবই অত্যাচারী জমিদার ছিলেন। তার এক বড় বদ নেশা ছিল, সেটা হলো নারীর নেশা। বাড়িতে 3 জন স্ত্রী থাকতেও ওনার রাত কাটত গ্রামের অন্যান্য নারীদের নিয়ে। কিন্তু সেই সময় রমাপদ বলে একজন পুরোহিত ছিল, তিনি পুজো করে নিজের দিন কাটাতেন। তার এক অপূর্ব সুন্দরী কন্যা ছিল, যার নাম ছিল দামিনী। সেই মেয়েটির তখন উঠতে যৌবনে পা দিয়েছিল, রূপ ছিল যেন দেবী প্রতিমার মতো। সবাই বলতো পুরোহিত মশাই তার এত দিন পূর্ণ করার জন্য এই দেবীর মতো কন্যা সন্তান পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই জমিদার চন্দ্রপ্রতাপ নারায়ণের চোখ পড়ে সেই মেয়েটির উপরে। সঙ্গে সঙ্গে সে ঠিক করে দামিনীকে সে নিজের 4র্থ রানী বানাবে বিয়ে করে। জমিদারের বয়স তখন 50 ছুঁই ছুঁই, কিন্তু মেয়েটি কয়টুকু হবে? মাত্র 17-18 বছর হবে। জমিদার পুরোহিতকে সে বিয়ের প্রস্তাব দিতেই সে রেগে গিয়ে সেই পুরোহিত জমিদার মশাইয়ের মুখে এই কথা শুনে চর মেরে বসেন ওনার গালে। রাগে ফোঁস করে চলে যায় সেই জমিদার। সেই দিন রাতে একটা গাছে দেহ ঝুলতে দেখা যায় সেই পুরোহিতের, কিন্তু তাতেও সাধ মেটেনি জমিদারের। লেঠেল দিয়ে তুলে আনে দামিনীকে, এবং সেই রাতে মেয়েটির শরীরটাকে একটা নরকের কীটের মতো আনন্দের বশে পাগলের মতন শারীরিক অত্যাচার করেন। মৌমাছি যেমন ফুলের মধু চুষে খায়, সেই জমিদারও সেই দিন দামিনীর ফুলের মতো দেহটাকে সেইভাবেই চুষে চুষে খেয়েছিল, আর সেই মেয়েটিকে সেই রাতের মধ্যে শেষ করে দেয়, আর তার দেহ পুঁতে দেয়। সেই দামিনী মৃত্যু ঘটতে ঘটতে বলে গিয়েছিল, কামের ক্ষুধা মেটাতে যখন আমায় প্রাণ দিতে হয়েছিল, তবে আমি নিশ্চিত আমি ফিরবো কামিনী রূপে। একদিন আমার অভিশাপই লোভী কাম পিপাসু পুরুষদের মৃত্যু ঘটাবে। শেষ করে দেব আমি ওদের। আমি আবার ফিরে আসব এর প্রতিশোধের বদলা নিতে। সমস্ত পুরুষ জাতি সমান, তাই আমি ওদের কাউকে ছাড়ব না। কাম পিপাসু পুরুষদের শেষ না করে আমার মুক্তি ঘটবে না। তাই দামিনী আবার ফিরে এসেছে। জমিদার প্রতাপ নারায়ণ তো সময় মতো মারা গেছেন, কিন্তু সেই অভিশাপ এখনো যায়নি, আর যাবেও না। সে যখন দেখবে কোনো নারীর ওপর শারীরিক অত্যাচার হবে, সেখানে সে আসবে। আর দামিনী এই পুরুষদের সবাইকে শেষ না করে ছাড়বে না। কিন্তু দেবী, দামিনীর আত্মা অপরাধীদের শাস্তি দিচ্ছে বুঝলাম, কিন্তু সে অন্য নির্দোষ প্রাণগুলোকে, ওই যুবকদের কেন হত্যা করছে? তারানাথ, ওর এখন বিশ্বাস সমস্ত পুরুষ জাতি এক, সবারই কামনা আছে, তাই সে সমস্ত যুবকদের একে একে শেষ করছে। তাহলে দেবী, ওই কামপিশাচিনীর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? না তারানাথ, ওর জন্ম কামের থেকে হয়েছে, তাই মানুষের মনে কাম যতদিন থাকবে ও বেঁচে থাকবে। আর যখন যখন নারীদের উপর অত্যাচার হবে, সেই পিশাচিনী আসবে। কিন্তু ওকে এখান থেকে দূরে না কোথাও পাঠাতে পারলে ও শেষ করে দেবে পুরো গ্রাম। তাই ওকে যদি শেষ করতে চাস, তবে এই গ্রামের শেষে এক মা তারার মন্দির আছে, সেখানে গিয়ে মাকে ভক্তি ভরে পুজো কর।
আর সেই মা তারার মন্দিরেই পাবি তুই এক পবিত্র ত্রিশূল। ওই ত্রিশূল অতি পবিত্র আর ভীষণ শক্তি তাতে আছে। সেই ত্রিশূল তুই উদ্ধার কর, আর ছলে এবং কৌশলে সেই পিশাচিনীর শরীরে গেঁথে দিয়ে শেষ করে দিস সেই পিশাচিনীকে। তবেই এই গ্রাম মুক্তি লাভ করবে সেই কাম পিশাচিনীর হাত থেকে। আমার প্রত্যেকটা কথা মনে রাখিস। ছলে আর কৌশলেই তোকে সেই পিশাচিনীর শেষ করতে হবে, কারণ সামনে গেলে তার কাম, রূপ আর মোহের বশে যে কোনো পুরুষই বশ হয়ে যাবে। সর্বদা মনে রাখিস। আমি জানি তুই পারবি তারানাথ, তুই পারবি এই নির্দোষ যুবকদের প্রাণ রক্ষা করতে। দেবী আশীর্বাদে ভঙ্গিতে নিজের হাত তুলে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমার মনের মধ্যে যেন অদ্ভুত এক শান্তি অনুভব করলাম, আর নাকে এলো এক অদ্ভুত সুন্দর চন্দন কাঠের গন্ধ। আর বিছানায় মাথায় কাছে খুঁজে পেলাম কতগুলো সাদা রঙের জুঁই ফুল। আমার আর বুঝতে বাকি রইল না যে সত্যিই মধুসুন্দরী দেবী এসেছিলেন। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম, আমার সামনে সম্পূর্ণ সত্যটা তুলে ধরার জন্য। এইটুকু বলে তারানাথ থামল, বলল, দাঁড়াও, আর এক কাপ চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে যে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না, তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয়। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে একটু গলা খাঁকড়িয়ে। ভেতরে এসে ঢুকতেই আমরা দুইজন জিজ্ঞাসা করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন। তো হ্যাঁ, কোথায় ছিলাম যেন আমি? হ্যাঁ, সেদিন রাতে আর তেমন একটা ঘুম আসেনি। সকাল সকাল উঠে আমি প্রথমেই হারুকে জিজ্ঞাসা করলাম, তোমাদের গ্রামে কোনো পুরনো কালী মায়ের মন্দির আছে যা খুবই জাগ্রত? হারু আমার কথা শুনে অবাক হয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, সে আছে বই কি। এই গ্রামের উত্তর পূর্ব কোণ বরাবর গিয়ে শেষের দিকে বড় মাঠ পেরিয়েই সেই মন্দির ঠাকুরমশাই। তা তুমি আমায় পথ বলে ভালোই করলে। আমি নিজেই পায়ে হেঁটে পৌঁছে যাব সেই মায়ের মন্দিরে। আমার মনে হয় সেই মহাভয়ানক কামপিশাচিনীর হাত থেকে রক্ষা করার উপায় আমি পেয়ে গেছি। ঠাকুরমশাই, আমি জানতাম আপনিই পারবেন সেই পিশাচিনীর হাত থেকে আমাদের রক্ষা করতে। আজ আমার এমনিতেই ছুটি, চলুন আমি আপনাকে সেই মন্দিরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। তাই যাই হোক, সকাল সকাল হারুর বউয়ের হাতের ওই পান্তা ভাত আর কাঁচা লঙ্কার সাথে সকালের খাবার খেয়ে বেরিয়ে এলাম। আহা, সেই সকাল সকাল জল ভাত পান্তার কি স্বাদ তা বলা যেতে পারবো না হে কিশোরী। হাজারো মন্না মিঠাই রাজভোগ সব তার গায়ে তুচ্ছ। গ্রামের মানুষ তো তাই ওই স্বাদের মর্ম বুঝতে পারি। সে যাই হোক, হারুকে সাথে করে আমি বেরোলাম সেই মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় বেরিয়ে যখন মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় দূর থেকে একটা কান্নার শব্দ শুনতে পেলাম, আর বেশ কোলাহলও ছিল। এগিয়ে গিয়ে সেই দিকে যেতেই আমরা একটা কাঁচা বাড়ির সামনে অনেক লোকের জমায়েত লক্ষ্য করলাম। হারু আমাকে বলল, ঠাকুরমশাই আসুন তো, কোনো বিপদ হলো না তো? এই যে নিধু বামুনের বসত ভিটা, আর ওর বাড়িতে আবার কি হলো? কিছু খারাপ টারাপ হলো না তো? আমি হারুর সাথে ভিড় ঠেলে এগিয়ে গেলাম সেই দিকেই। চারিদিকে তখন কান্নার রোল পড়ে গেছে বাড়ির মেয়ে, বউ এ সমস্ত একত্রিত কণ্ঠস্বরে। হারু দাওয়ায় বসা এক পৈতা পরা আদুল শরীরে থাকা কষ্টে ভেঙে পড়া একটা মানুষকে কিছুটা সান্ত্বনা দিয়ে আমার কাছে এসে বললে, চলুন ঠাকুরমশাই, আপনাকে যেতে যেতে আমি সবটা বলছি। আর এই পথেই নদীর পার পড়বে, একটু গা ধুয়ে শুদ্ধ হয়েই মায়ের মন্দিরের দিকে যাব। মরা বাড়ি দিয়ে মন্দিরে যাওয়া উচিত নয়। আমি ওকে চলতে চলতে জিজ্ঞাসা করলাম, তা হারু, কি দেখলে ওই বাড়িতে? কার মৃত্যু ঘটেছে? আমি তো দেখলাম একটা 18-19 বছরের একটা ছেলের মৃতদেহ ওটা। আমি দেখলাম হারুর চোখে জল চিকচিক করছে। সে বলল,
ঠাকুরমশাই, ওই ছেলে আর কেউ নয়, ও হলো রবি, নিধু বামুনের 2 ছেলের ছোট ছেলে। ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি ঠাকুরমশাই, কত খেলেছি মাঠে একসাথে। আমরা সমান বয়সী ছিলাম ঠাকুরমশাই। কথা বলতে বলতে হারুর গলার স্বর ভেঙে আসছিল কষ্টে আর বেদনায়। আমি তখন ওর কাঁধে হাত রাখলাম। বন্ধু হারানোর যন্ত্রণা যে কি বেদনাদায়ক তা আমাকে আর বলে দিতে হয় না। সে আবার বলল, ঠাকুরমশাই, ওর এই অবস্থা কে করেছে আপনি জানেন? ওই কালকের সেই পিশাচিনী। ও আমাকে কাল শেষ করতে না পেরে রবিকে কোনোভাবে মোহের জালে জড়িয়ে নিজের কাছে আকর্ষণ করে আনে আর শেষ করে ফেলে ওর প্রাণ ঠাকুরমশাই। এবার কিছু না করলে এই গায়ের কোনো পুরুষ যে জীবিত থাকবে না ঠাকুরমশাই। আমরা তখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দামোদরের একটা ঘাটের কাছে। তার পাশেই কত শত বড় বড় বটজাতীয় গাছের সমারোহ। হারু সেটার একটা ছায়ায় বসলো। আমি আর কিছু বললাম না, কারণ প্রিয়জন হারানোর কষ্ট যে হারায় সেই বোঝে। আমি তখন নদীর জলে নেমে গেলাম একটু একটু করে। আর সামনে জল ততটা বেশি নেই। নিচু হয়ে ঝুঁকে আস্তে আস্তে চোখ মুখে জল দিতে যাব, এমন সময় সেই জলের মধ্যে যেন আমার সামনে কালকে রাতের দেখা সেই কামপিশাচিনীর হাসি ভরা মুখের প্রতিচ্ছবি দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে আমি সেই জায়গাটা থেকে ছিটকে গেলাম। আমার মনে তখন অদ্ভুত এক কৌতূহল। আমি কি দেখলাম? তার মানে ওই পিশাচিনী বুঝে গেছে যে আমি ওকে শেষ করার উপায় জানি, তাই ও আমাকে দেখা দিল, হয়তো আমাকে শেষ করে দিতে চাইছে। আমি তৎক্ষণাৎ হাত পা ধুয়ে উঠে পড়লাম আর হারুকে বললাম, চলো, তুমিও হাত মুখ ধুয়ে নাও। বেশি দেরি করা চলবে না, যত দেরি হবে তত বিপদ আরও বাড়বে। হারুও তড়িঘড়ি সব সেরে আমার সাথে এগিয়ে গেল মন্দিরের দিকে। দিনের আলোয় দেখলাম সেই মন্দিরের অপূর্ব সুন্দর কাজ। আর তখন সকাল সকাল, তাই বেশ কিছু ভক্ত সমাগম ঘটেছে সেই মন্দিরে। বুঝলাম আরতির তোড়জোড় চলছে। আমি আর হারু এবার সেই ভক্তদের ভিড়টা ঠেলে ভিতরে যখন মন্দিরে প্রবেশ করলাম, তখন মা কালীর রূপ দেখে আমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমি আমার জীবনে অনেক মা কালীর প্রতিমার দর্শন পেয়েছি, কিন্তু এটা তাদের মধ্যে সব থেকে সুন্দর, কারণ এই মা কালীর পুরো দেহ কালো রঙের কোষ্ঠী পাথরে তৈরি। শরীরের এই কালো গড়ন, তার উপরে পেছনে মায়ের ঘাড় থেকে নেমে এসেছে কালো ঘন চুলের বেশভূষা। কিন্তু সব থেকে আশ্চর্য হলো, দেবীর পুরো কালো শরীর হলেও আর তার দাঁত আর চোখের সাদা রঙের মূর্তিকে যেন অদ্ভুত সুন্দর রূপ দিয়েছে। আর আমি সব থেকে যেটা দেখতে পেয়ে অবাক হলাম তা হলো, দেবীর হাতে ধরা যে খড়গোটা আছে তার মধ্যে লেগে আছে জমাট বাঁধা রক্ত, আর সেটা দেখে মনে হচ্ছে তা একদম তাজা রক্ত। মা কালীর জিভটাও প্রচণ্ড পরিমাণ লাল, আর তাতেও যেন আমার মনে হলো সেটাতেও রক্ত লেগে আছে। আর মা কালীর গলার যে নরমুণ্ডের করটির মালা, তার পুরোটাই যেন আসল নরকরটি। আমার দেবীর সেই রূপ দেখে নিজে নিজেই হাত নমস্কারের ভঙ্গিতে উপরে উঠে এলো। তখন কেন জানি না গাটা একটু ছমছম করছিল, আর এই মনে হতে লাগলো যেন এই মন্দিরের যেন কিছু একটা রহস্য আছে। মায়ের সামনে আরতির সব জোগাড় আগেই দেখেছিলাম। এবার ধীরে ধীরে আরতি শুরু হলো। ভক্তরাও ভক্তি ভরে সেই আরতিতে যোগদান করল। এক বৃদ্ধ ঠাকুর দেখলাম কাঁপা কাঁপা হাতে মায়ের পুজো করছেন আর মুখে মন্ত্র বলে চলেছেন। ওনার আরতি আর অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দেখলাম। আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বৃদ্ধ বয়সে যেন কোনো ছাপই নেই সেই পূজারীর দেহে। তিনি ভক্তি ভরে মায়ের পুজো সম্পন্ন করলেন। এবার দেখলাম মায়ের ভোগের পালা। তিনি মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দিলেন। আমিও হারু তখন বাইরে বাকি ভক্তদের মতো দাঁড়িয়ে। এরপর ধীরে ধীরে পুজো শেষ করে বৃদ্ধ পূজারী এগিয়ে এসে সবার হাতেই শালপাতায় মায়ের প্রসাদ, লুচি, কমলাভোগ তুলে দিতে লাগলেন। মায়ের প্রসাদ পেয়ে আমি যেন হাতে স্বর্গ পেলাম। তাই তৃপ্তি করে মায়ের নাম নিয়ে দুজনেই সেই প্রসাদ খেলাম। ভক্তরা এবার দেখলাম একে একে তাড়াতাড়ি
প্রসাদ খেয়ে বেরিয়ে গেল। আমি আর হারু দুজনেই মন্দিরের চাতলে বসে আছি। হঠাৎ করেই মন্দিরের বাইরে যেন আমি দেখতে পেলাম সেখানে তো একটা বড় ধরনের হাঁড়ি কাঠ, আর তার মধ্যে লাগানো লোহার শিক। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেই শিক আর তার কাছের মাটিতে তখন যেন তাজা রক্ত লেগে আছে, আর তার পাশে উঁচু করে পোঁতা একটা ত্রিশূল। আমার মন সেটা দেখে একটা শুভ ইঙ্গিত দিল। আমি বুঝলাম এই সেই ত্রিশূল যে কথা মধুসুন্দরী দেবী আমাকে বলেছিলেন। সেই বৃদ্ধ পূজারী ধীরে ধীরে আমাদের কাছে এবার এগিয়ে আসতেই আরও ওনাকে গ্রামের অবস্থার কথা বলল। তা শুনে তিনি দুঃখ প্রকাশ করলেন। তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তা হারু, এই ঠাকুরমশাইকে দেখে তো সাধু পুরুষ বলেই মনে হচ্ছে। আমি তৎক্ষণাৎ ওনাকে প্রণাম জানিয়ে আমার পরিচয়টা দিলাম, আর হারু সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ পূজারি বাবা, উনি ব্রাহ্মণ তো বটে, কিন্তু আমার প্রাণদাতাও বটে। কারণ কাল উনি না থাকলে ওই পিশাচিনীর হাতে প্রাণ দিতে হতো আমায়। তা ঠাকুরমশাই, আপনি যা বলছিলেন সবটা খুলে বলুন পূজারি বাবাকে, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পারবেন। আমার দিকে ঘাড় ঘুরিয়ে কথাগুলো বলল হারু। আমি সেই পূজারী বাবাকে যতটা ছোট করে হোক সব ব্যাপার জানালাম, আর বললাম আমার স্বপ্নাদেশ কিভাবে পুরো গ্রাম রক্ষা পাবে ওই ভয়ানক কামপিশাচিনীর হাত হইতে। সবশেষে তিনি সবটা শুনে বললেন, হ্যাঁ, আমি সবটা বুঝতে পারছি, আর এখন বিপদের দিন, তাই যত রকমের চেষ্টা ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার তা তো আমাদের করতেই হবে। আর আর তুমি এই ত্রিশূল নিয়ে যেতে পারো, কারণ অপশক্তির বিনাশ করাই ওই ত্রিশূলের কাজ। নিয়ে যাও ওটা, তবে এটা কিন্তু পবিত্র আর প্রচণ্ড শক্তিশালী তন্ত্রগুণ সম্পূর্ণ। মা কালীর নাম নিয়েই ত্রিশূল ব্যবহার করবে। মা যেন তোমাদের সবার মনের পরিকল্পনা পূর্ণ করেন। আমি আর হারু খুশি মনে পূজারী বাবাকে ধন্যবাদ দিয়ে তারপর সেই ত্রিশূল নিয়ে চললাম বাড়ির পথে। তখন বেশ বেলা হয়েছে, আকাশে সূর্য মাথার উপর গরম তো ছিলই। ঘাম মুছে আমরা এগিয়ে গেলাম। রাস্তায় হঠাৎ একটু আগতেই সেই আগের মানুষের জটলাটা চোখে পড়ল। গ্রামের মানুষজন, তাদের তো বিলাসিতা ভরা জীবন নয়, বুঝলে। তারা একটা বিষয় পেলেই হলো, সেটা নিয়ে চলে তাদের আলোচনা। বুঝলাম সেই রকমই কিছু একটা হচ্ছে। গায়ের বেশ 10-12 জন মানুষ ভিড় করে বসেছে একটা বড় গাছতলায়। আসলে এই সমস্ত গাছের তলা এতটা সুন্দর আর শীতল ছিল যে পথ চলতি গরমে কাহিল মানুষজন সেখানে বসে একবার সেই ছায়ায় বিশ্রাম নিত। গ্রামের এইসব দিকগুলো শুধু গ্রামেই সীমাবদ্ধ, বছর বছর ধরে সেগুলো তারা যেন রক্ষা করে চলেছে। সে যাই হোক, আমাদের হাতে ত্রিশূল দেখেই হয়তো হারুকে ওদের মধ্যে একটু বয়স্ক গ্রামবাসী ডেকে জিজ্ঞাসা করলেন, আরে কি রে হারু, মায়ের মন্দিরে ত্রিশূল লইয়ে চললি কোথা? আর ইনি কে রে? দেখে তো বামুন ঠেকছে। আমরা এগিয়ে গেলাম। হারু ওনাকে প্রণাম জানিয়ে বলল, মোড়ল খুড়ো, উনি হলেন ঠাকুর মশাই, আর উনিই তো কাল আমাকে ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করলে যে। আর উনি স্বপ্ন পেয়েছেন যে কিভাবে আমাদের এই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারবেন, তাই এই ত্রিশূল নিয়ে এলুম মা কালীর মন্দির হতে। কথাগুলো শুনে মোড়ল মশাই দেখলাম অনুগত সুরে বললেন, ও কি সৌভাগ্য, আপনি আমাদের এই গায়ে এসেছেন। কে বলে যে আপনারা ধন্যবাদ দিব তার ভাষা আমার নেই, কিন্তু সেই পিশাচিনী যে অনেক ভয়ানক ঠাকুর মশাই, তারে মারবেন কিভাবে? আর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কি করব ঠাকুর মশাই? এত বিচলিত হবেন না, আমরা এতজন আছি। বলুন, সেই পিশাচিনীর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে? ঠিক মায়ের কৃপায় উপায় বেরিয়ে আসবে। তখন সবাই দেখলাম কেউ কেউ নিজেদের মনের ইচ্ছার কথা জানালো সেই ব্যাপারে, কিন্তু তাতে কোনো ফল হলো না। আমি তখন চুপচাপ বসেছিলাম আর ওই একটু তামাক খাচ্ছিলাম। হঠাৎ করেই আমার মনে এলো মধুসুন্দরী দেবীর শেষ কথাটা। সেই পিশাচিনী শুধু জোয়ান পুরুষদেরই আকর্ষণ করে তার দিকে,
তাই তাকে যদি নিধন করতেই হয় তবে জোয়ান পুরুষই প্রয়োজন। আমার মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল। আমি মোড়ল মশাইকে বললাম, আমি একটা উপায় বার করেছি, কিন্তু তার জন্য একজন জোয়ান পুরুষের সাহায্য আমার লাগবে ওই পিশাচিনীকে আকর্ষণ করে টেনে নিয়ে আসার জন্য। আর পিশাচিনী যখন এসে ওই পুরুষের সাথে কামের খেলায় মেতে উঠবে, সেই সময় বুঝে তৎক্ষণাৎ তাকে শেষ করে দিতে হবে। তবে একজনকে বিপদের ঝুঁকি তো নিতেই হবে, কারণ তা না হলে যে গ্রামের এতজন পুরুষের জীবন বিপন্ন হয়ে যাবে। আমার কথা শুনে মানুষগুলো একে অপরের মুখ চড়াচড়ি করলো। এমন সময় হারু বলে উঠল, ঠাকুরমশাই, ওই পিশাচিনী আমার বন্ধুকে শেষ করেছে। আমি থাকতে আর কেউ কেন, আমি আপনাকে সাহায্য করব। যদি ওকে শেষ করতে পারি, আমার শরীরে জ্বালা জুড়াবে আর আমার বন্ধুরও আত্মা শান্তি পাবে। আমি বুঝলাম সত্যি বন্ধু হারানো জ্বালা হারুকে ভিতরে ভিতরে কুরে কুরে খাচ্ছে। তাই ওই সঠিক মানুষ যাকে আমার দরকার। আমার পরিকল্পনা সবাইকে বুঝিয়ে বলতে সবাই রাজি। আমি আর হারু আর সেখানে সবাইকে বিদায় বলে চলে এসেছিলাম বাড়ি, কারণ আজ রাতেই আমাদের যা করার করতে হবে। হারু প্রথম থেকেই বারণ করেছিল যে তার স্ত্রী যেন ওইসবের কিছু না জানে, কারণ তাতে ওর চিন্তা বাড়বে। আমি জানি মেয়ে মানুষের মন তেমন কেমন, তাই চুপ রইলাম। কিন্তু ভিতরে ভিতরে আমি আজ রাতের জন্য প্রস্তুত হচ্ছিলাম। ধীরে ধীরে সেই দিন রাত নামলো। আমি আগে থেকেই নিজের আর হারুর শরীর গাত্রবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে দিলাম। আমি চাই না আমার জন্য ওর মতো জোয়ান একটা ছেলের প্রাণ সংশয় ঘটুক। আর আমি জানি আমার গাত্রবন্ধন মন্ত্রের শক্তি, তাকে ভেদ করে কোনো অপশক্তি আমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আমি আগেই হারুকে শিখিয়ে রেখেছিলাম যেন সে অভিনয় করে যে সে ওই কাম পিশাচিনীর মোহে বশ হারিয়েছে। তাতেই ওই পিশাচিনীর বধ সম্ভব হবে। আমার মন বলছে সেই রাতেই কিছু একটা ঘটতে চলেছে। সেদিন রাত নামলো নিঝুম। রাত বাড়তে লাগলো, এবার ধীরে ধীরে সময় এগোচ্ছে। আমি আর হারু এবার বেরিয়ে পড়লাম জঙ্গলের পথে। চারিপাশ বিদ্যুটে অন্ধকার হয়ে আছে তখন। পরিবেশে নিস্তব্ধতা বিরাজ করছে, আর জঙ্গলের সব দিকেই যেন অজস্র বনানী, সব দিকেই বড় বড় গাছ। এবার একটা বিশেষ গাছ আমার আর হারুর চোখে পড়ল। আমি গ্রামের ছেলে, গাছ চিনতে অসুবিধা হয় না। এটা শিরীষ গাছ, আর সেই গাছের নিচে যেন জমা হয়েছে শতাব্দীর প্রাচীনতম অন্ধকার। আমি কি করব তা বুঝতে না পেরে হারুকে নিয়ে সেই দিকেই এগিয়ে গেলাম। হঠাৎ করেই চারপাশে যেন একটা মিষ্টি সুবাস ভেসে আসছে, আর সেই গন্ধ যেন আমায় একটু একটু করে মোহে আবদ্ধ করছে। আমি হারুকে বললাম, শোনো, আমি তোমার থেকে একটু দূরে ওই দিকে ওই ঝোপের কাছে আড়ালে থাকবো, কেমন? যদি কখনো মনে হয় বিপদ উপস্থিত, তখন আমায় ডাকবে, কেমন? আমি হারুকে একা সেখানে রেখে একটু দূরে লুকিয়ে থাকলাম একটা বড় ধরনের ঝোপের আড়ালে। পেছন থেকে এমন সময় একটা হাসির শব্দ শুনতে পেলাম। সেই হাসির শব্দে যেন পুরো জঙ্গল কাঁপছে। আমি বুঝলাম এই হাসির শব্দ সেই কাম পিশাচিনীরই। আর সে যেই হারুর মতো জোয়ান পুরুষ দেখেছে, অমনি সে তার কাছে আসতে চাইছে। সেই পিশাচিনী তখন আগের দিনের মতোই ধোয়ার মতো অন্ধকারে এগিয়ে যেতে থাকলো হারুর দিকে। তারপর সেই বড় গাছটার কাছে পৌঁছানোর সাথে সাথেই তার শরীর বদলে যেতে থাকলো ধীরে ধীরে। সে এবার সেই কামরূপী অপার সৌন্দর্যের অধিকারিণী এক মেয়ের রূপ নিয়েছে। সে নুপুরের ছন্দের রোল তুলে এগোচ্ছে সামনে, আর লাশ সময় মধুর কণ্ঠে বলছে, আয়, এদিকে আয়। কাল আমার সাথে মিলেও আজ তোর স্বাদ মেটেনি, তাই না? আজ আবার এসেছিস। আয়, এদিকে আয়, জাপটে ধর আমার শরীর। তোর সারা জীবনে সমস্ত সুখ দেব। দেরি করিস না, চলে আয় আমার কাছে। হারুকে যেমনটা শেখানো ছিল সে তাই করল। কোনো রকম কথা না বলে ধীরে ধীরে সে এগিয়ে গেল সেই পিশাচিনীর দিকে। সেই পিশাচিনী তখন ধীরে ধীরে হারুকে জাপটে ধরল, আর মনের সুখে সোহাগে মেতে উঠতে থাকলো ধীরে ধীরে। আমি এবার বুঝলাম এটাই সঠিক সময়। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলাম, তারপর ধীরে ধীরে পায়ে গিয়ে গেলাম তাদের দিকে। মাথার উপর তুলে ধরলাম আমার হাতে ধরা সেই ত্রিশূল।
তারপর জোর গলায় জয় মা বলে নিক্ষেপ করলাম সেই পিশাচিনীর শরীরে সেই ত্রিশূল। হারু আমাকে দেখে আগেই সরে এসেছিল। আমি দেখলাম সেই সুন্দরী নারীর শরীর হতে রক্ত বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর তার ওই সুন্দর রূপ কোথায়? তার বদলে বেরিয়ে আসছে পিশাচিনীর ভয়ানক বিভৎসরূপ। পিশাচিনীর শরীরে গেঁথে থাকা সে ত্রিশূল হতে তখন এক অদ্ভুত আলো চারিদিকে বেরিয়ে নির্গত হতে থাকলো। সেই আলো খালি চোখে দেখা যায় না। ধীরে ধীরে আমার চোখ বুজে এলো। আমি বুঝলাম আমি জ্ঞান হারাতে চলেছি। কিন্তু শেষ মুহূর্তেও যতটা ঝাপসা দেখেছিলাম তাই হলো সেই পিশাচিনীর শরীর ধীরে ধীরে জ্বলতে জ্বলতে মহাকাশে ধীরে ধীরে বিলীন হয়ে যেতে লাগলো। আমি শেষে জয় মা বলে মূর্ছা গেছিলাম। কিন্তু আমি একা না, হারু যে ওরকম জ্ঞান হারিয়ে পড়েছিল তা আমার জানা ছিল না। পরে হারুর আগে জ্ঞান হলে আমাকে ডাকে, আর তখন আর আমার মধ্যে কেন জানি না চলার শক্তিও ছিল না। হারুই আশেপাশের গ্রামের লোকজনদের ডেকে এনে সেখান থেকে আমায় নিয়ে যায় ওর বাড়ি। একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বটে, কিন্তু হারুর স্ত্রী আর ওর মার সেবা সুস্থতার জন্য ধীরে ধীরে সেরে উঠিলাম। তারপর থেকে সেই কাম পিশাচিনীর উপদ্রব গ্রাম থেকে শেষ হয়ে গেল। আমি আবার মা কালীর মন্দিরে পুজো দিয়ে যেখানে মহা শুভ ত্রিশূল ছিল সেখানেই তা রেখে দিয়ে আসলাম। হারুর পরিবার আমায় আরও কিছুদিন সেই গ্রামে থাকার অনুরোধ জানায়, কিন্তু আমি তা শুনিনি। কারণ সংসারে থাকলে মায়ার বাঁধন সৃষ্টি হয়, আর আমার জন্য তখনও অপেক্ষা করেছিল অচেনা পথ। তাই বেরিয়ে পড়লাম আমার অচেনা অজানা এক পথে। এইটুকু বলে তারানাথ থামলেন। আমরাও তখন এতটা বড় আর এতটা ভয়ানক গল্প শুনে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে এগিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। পরের সপ্তাহে হয়তো আবার একটা ছুটির দিন, নতুন একখানা গল্প। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাম পিশাচিনীর কো। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।